আমরা চলে এসেছি সিকিম ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে, কিন্তু এইবারের ভ্রমণটা সম্পূর্ণভাবে আলাদা। চারপাশেই যেন রয়েছে রহস্যময় এক আবরণ। আমাদের সাথে গ্যাংটকে কি হয়েছে সেটা তো তুলে ধরেছি তোমাদের কাছে সম্পূর্ণরূপে। এইবারে সিকিমে এসেও ধরা পড়ল আরেক রহস্য। কি সেই রহস্য জানতে হলে ব্লগটা দেখতে হবে। আর ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফ ETN কে। আমি তোমাদের বন্ধু রিয়া, সঙ্গে আছে বন্ধু সঞ্জীব। বেল বাটনটা প্রেস করতে হবে পরবর্তী ব্লগের নোটিফিকেশন ঝটপট পাওয়ার জন্য। তাহলে আর বেশি কথা না বলে শুরু করে দিই আজকের রহস্যময় ব্লগ। এক্সপ্লোর দ্য লাইফ ETL এর নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো আর আমাদের পাশে আছো। আমরা চলে এসেছি গ্যাংটকে। সেই মুহূর্ত আগেই শেয়ার করে নিয়েছি তোমাদের সাথে। এইবার আমরা বেরিয়ে পড়েছি ইস্ট সিকিমের উদ্দেশ্যে। ইস্ট সিকিমে ঢোকার আগেই পড়ে গেল একটি চেকপোস্ট। এখানে কিন্তু তোমাদের গাড়ি চেকিং হবে আর পারমিট করিয়ে নিতে হবে। আমরা রঞ্জু ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু গিয়েছিলাম ইস্ট সিকিম ঘুরে নিতে, তাই এইসব পারমিটের ঝামেলা আমাদের নিতেই হয়নি। সব কিছুই রঞ্জু ভাই আগে থেকেই করে রেখেছিল। যেহেতু আমাদের পারমিট আগে থেকেই করা ছিল, তাই আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি সেখানে। আমরা চলে এসেছি ভিতরে এবং এসেই একটি গেট পড়লো, যেখানে কিনা আমাদের ছাংপু লেকের জন্য টিকিট কেটে নিতে হলো। আর সেখানে টিকিটের দাম পড়েছে পার হেড 20 টাকা করে। এই হচ্ছে সেই টিকিট। আমরা সিকিম ভ্রমণ করছি এই প্রথমবার, তাই ভীষণভাবে এক্সাইটেড আর ইচ্ছা আছে যাতে বরফ দেখতে পাই, কারণ বরফ দেখার এক্সপিরিয়েন্স আমাদের কিন্তু আগে হয়নি। তাই মেঘলা আকাশ দেখে আমাদের মনটা তো জাস্ট নেচে উঠেছে, কারণ ওয়েদার যত খারাপ থাকবে ততটাই কিন্তু বেশি আশা থাকবে বরফ দেখার। আমরা সেই আশাতেই মনকে বেঁধে নিয়ে চলেছি সামনের দিকে। রাস্তাঘাট তো সত্যি খুবই সুন্দর। আমাদের এইবারের ঘোরাটা কিন্তু হয়েছে অসাধারণ, শুধুমাত্র রঞ্জু ভাইয়ের নেতৃত্বে। কারণ গাড়ি নিয়ে বা গাড়ির ড্রাইভার থেকে নিয়ে আমাদের কোনো প্রবলেম ফেস করতে হয়নি। কথা বলতে বলতেই চোখের সামনে ভেসে উঠল আমাদের কাঙ্ক্ষিত বরফের স্তূপ। আশপাশে কিন্তু বরফ পড়েছে, আর এইটা দেখে আমরা জাস্ট আনন্দে লাফালাফি করতে শুরু করলাম। সঙ্গে সঙ্গে গাড়িটা সাইডে রেখেই নেমে পড়লাম বরফ দেখার জন্য। বরফের সাথে কিছুটা সময় কাটিয়ে এগিয়ে চললাম সামনের দিকে, কারণ আজকে কিন্তু বেশ লং জার্নি করতে হবে আমাদের। কারণ দেখে নেব বেশ কয়েকটা সুন্দর সুন্দর জায়গা, আর সেই মুহূর্তগুলো অবশ্যই ভাগ করে নেব তোমাদের সাথে। আমাদের ড্রাইভার ভাই কিন্তু বলছিল, যতই কিনা নিচের দিকে কুয়াশা থাক বা বৃষ্টি হোক না কেন, পাহাড়ের যত উপরে আমরা উঠতে থাকবো তত কিন্তু ওয়েদার ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই কিন্তু সে আমাদের একবারের জন্যও গ্যারান্টি সহকারে বলেনি আমরা বরফ দেখতে পাবো কি পাবো না। সব সময় বলে এসেছে এটা আমাদের লাক, বরফ দেখতেও পারো নাও দেখতে পারো। হ্যাঁ, আমাদের লাক অবশ্যই ফেভার করে গেছিল। দেখে নিয়েছি আমরা বরফ, আর সেই মুহূর্ত রইল তোমাদের জন্য। আশপাশটা লাগছিল অসাধারণ সুন্দর, আর জীবনে প্রথমবার বরফ দেখা সেই মুহূর্তটা সত্যি অসাধারণ আর সব থেকে আলাদা।
আমরা হয়তো সেইভাবে প্রচুর বরফ দেখতে পাইনি, কিন্তু কম কিছু বরফও কিন্তু দেখতে পাইনি আমরা। চারপাশে যে প্রাকৃতিক সৌন্দর্য আমাদের চোখে ধরা দিয়েছিল সেটা ছিল কিন্তু অসাধারণ। এক এক সময় মনে হচ্ছিল আমরা পৌঁছে গিয়েছি কাশ্মীরে। কাশ্মীরের সৌন্দর্য আমরা উপভোগ করে নিয়েছি ইস্ট সিকিমে এসে। আজকের ব্লগটা কিন্তু একটু বড় হতে চলেছে বস, কারণ এই সৌন্দর্য, এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের কোনটা রাখবো আর কোনটা রাখবো না সেটাই কিন্তু আমি ডিসাইড করতে পারছিলাম না। তাই বেশিরভাগ প্রাকৃতিক সৌন্দর্যকেই বাতিলের খাতায় না ফেলে ভাগ করে নিতে চলে এলাম আমি তোমাদের সাথে। আমাদের ঘোরাফেরা কিন্তু বেশিরভাগ বেঙ্গল হিলসে সীমাবদ্ধ থাকে। আমি এই প্রথমবারই বলতে গেলে এলাম সিকিম হিলসে। এখানকার রাস্তাঘাট কিন্তু সম্পূর্ণ রকমের আলাদা বেঙ্গল হিলসের থেকে। রাস্তাঘাট যেমন পরিষ্কার পরিচ্ছন্ন তেমনই কিন্তু খুবই সুন্দর। কোথাও কিন্তু ভাঙা চূড়া বা এবড়ো খেবড়ো রাস্তা এখানে আমরা দেখতে পেলাম না। তার উপর উপরি পাওনা হলো রাস্তার ধারে ধারে পাথর কুচির মতো ছড়িয়ে থাকা বরফ। সামনের আকাশ যেন ঢেকে গেছে মেঘে। মেঘের চাদরের তলা দিয়ে আমরা চড়লাম সামনের দিকে। আশপাশের যে সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি তার রূপ এক কথায় অবর্ণনীয়। কি যে ভালো লাগছিল আমাদের এই রাস্তায়, সত্যি আমি কল্পনাও করতে পারছি না, আর কোনো ভাষাও খুঁজে পাচ্ছি না সেই আনন্দটা প্রকাশ করার। খালি মনে হচ্ছিল এই পথ যদি না শেষ হয়। আজকে যেন ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরাইনি, আমরা বেরিয়ে পড়েছি আশপাশটা জাস্ট ঘুরে নিতে। বারংবার দাঁড়িয়ে পড়ছিলাম গাড়ি নিয়ে, কারণ আশপাশে প্রাকৃতিক সৌন্দর্য। এখানে অবশ্য আমরা দাঁড়িয়েছিলাম একটু দরকারে। আমাদের ড্রাইভার ভাইটি বলেছিল এই দোকানে দুপুরের লাঞ্চের অর্ডারটা এখনই দিয়ে দিতে। আমরা যদি লাঞ্চের অর্ডার আগে থেকে না দিই তবে কিন্তু ফেরার পথে খাবার পাওয়াটা একটু দুষ্কর হয়ে ওঠে। তাই যেন অবশ্যই আমরা এখানে লাঞ্চের অর্ডার দিয়ে দিই। ঘুরতে এসে দুপুরে ভাত খাওয়াটা আমরা অ্যাভয়েড করি বলেই আমরা আগে থেকে কোনো খাবারের অর্ডার দিইনি, কারণ মোমো বা ম্যাগি এখানে এলেই পাওয়া যায়। দূরে দেখা যাচ্ছে ছাঙ্গু লেক। আমরা কিন্তু এখন ছাঙ্গুতে দাঁড়াবো না, আগে ঘুরে দেখে আসবো অন্যান্য ইম্পর্টেন্ট স্পটগুলো। যাওয়ার পথে ছাঙ্গু লেক দর্শন করে ফিরে যাব নিজেদের আস্তানায়। এই মুহূর্তে ছোট্ট একটি ইনফরমেশন দিয়ে রাখি তোমাদেরকে। তোমরা যারা ইস্ট সিকিম ভ্রমণ করতে আসবে তারা কিন্তু যদি আগে থেকেই নিজেদের গাড়ি বুক করে নাও তাহলে সেই দাদাকে বলবে পারমিটটা আগে থেকে করিয়ে রাখতে, কারণ পারমিটের জন্য তোমাদের কিন্তু বেশ কিছুক্ষণ ওয়েট করতে হবে যদি না আগে থেকে পারমিট করা থাকে। আর পারমিট করা না থাকলে তোমরা কিন্তু এখানে এন্ট্রি নিতে পারবে না। আমরা কিন্তু আমাদের যে দাদা মানে রঞ্জুদাকে এই খবরটা আগেই দিয়ে রেখেছিলাম যে আমরা ইস্ট সিকিমে যাব, আর সেও কিন্তু সেই ব্যবস্থাটা আগে থেকেই করে রেখেছিল। আর এর জন্য কিন্তু তোমাদের যত সামান্য কিছু মূল্য দিতে হবে, আর সেটা কত কি লাগবে সেটা তোমরা সেই ড্রাইভার দাদার থেকেই কিন্তু জেনে নেবে। আমাদের এবারের ট্রিপটি অর্গানাইজ করে দিয়েছিল রঞ্জুদা। ডেসক্রিপশন বক্সে রঞ্জুদার নাম্বারটা দেওয়া রইল। তোমরা যদি ওনার সাথে নিজেদের ট্রিপটা অর্গানাইজ করতে চাও অবশ্যই কিন্তু তোমরা ওনার সাথেও কন্ট্যাক্ট করে নিতে পারো। আর এটা কোনো পেড প্রমোশন নয়, আমরা নিজেরা ঘুরেছি আর খুব এনজয় করেছি।
সেই মুহূর্ত ভাগ করেছি তোমাদের সাথে, আর তোমরাও যাতে নিজেদের ট্রিপটা সুন্দর করে কাটাতে পারো সেই জন্যই কিন্তু তোমাদের প্রত্যেকটা ইনফরমেশন আমরা দিয়ে দিচ্ছি। তোমরা যদি চাও তাহলেই কিন্তু রঞ্জুদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। হঠাৎ করে দেখতে পেলাম একটি জমে থাকা জলাশয়। জলাশয়টা কিন্তু সম্পূর্ণভাবে বরফে ঢেকে রয়েছে। কি অসাধারণ লাগছিল আমাদের দেখতে। আমাদের প্রথম ডেস্টিনেশন হলো নাথুলা, অর্থাৎ ইন্দো চীন বর্ডার। আমরা সেখানেই এখন চলেছি, আর আশপাশের যে নৈসর্গিক সৌন্দর্য সেটা ভাগ করে নিচ্ছি তোমাদের সাথে। এক এক সময় আমার মনে হচ্ছিল আমি বোধহয় চলে এসেছি লাদাখে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই দারুণ, কখনো মনে হচ্ছে চলে এসেছি লাদাখে, আবার কখনো আশপাশের বরফ দেখে মনে হচ্ছে পৌঁছে গেছি কাশ্মীরে। কিন্তু চলে এসেছে আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন। আর আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন হলো নাথুলা। চলো ঘুরে দেখে নেব ইন্দো চীন বর্ডার, আর সেই মুহূর্ত ভাগ করে নেব তোমাদের সাথে। চারপাশে গাড়িতে গাড়িতে ছয়লাভ, আমাদের গাড়িও পার্কিং করে ধীরে ধীরে আমরা এগিয়ে যাব সামনের দিকে, আর সেই মুহূর্ত থাকবে তোমাদের জন্য। অলরেডি চলে এসেছি নাথুলাতে। প্রচণ্ড ঠান্ডা আর বিভৎস হাওয়া। বরফ দেখতে পেয়েছি কিছু জায়গায় অল্প স্বল্প, কিন্তু সেভাবে বরফ না দেখলেও বরফ যে একেবারে দেখিনি সেটাও কিন্তু নয়। আর এখান থেকে দেখে নেব ইন্দো চায়না বর্ডার, কিন্তু ভেতরে একদম ফটোগ্রাফি নিষেধ রয়েছে, তাই হয়তো তোমাদের ভেতরে দেখাতে পারবো না কিছু, তবুও চেষ্টা করব যদি কিছু মুহূর্ত তোমাদের জন্য ক্যাপচার করা যায়। তাই সঙ্গে থাকো, পাশে থাকো, এক্সপ্লোর করতে থাকো। আমরা পৌঁছে গেছি নাথুলাতে। চলো ঘুরে দেখে নেওয়া যাক। অসাধারণ সুন্দর করে কিন্তু সাজানো এই জায়গাটি, আর আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য সেটা তো অবর্ণনীয়। নাথুলা হলো হিমালয়ের ডঙ্কা পর্বত শ্রেণীতে তিব্বতের চীনের ইয়াংতুং কাউন্টি এবং ভারতের সিকিম রাজ্য ও পশ্চিমবঙ্গের মধ্যবর্তী একটি পর্বত গিরিপথ। এটি প্রায় ৪,৩১০ মিটার উচ্চতায় অবস্থিত। সালে চীন এবং ভারতের যুদ্ধের ফলে প্রাণ হারিয়েছে আমাদের অনেক সেনা বন্ধুরা। এখানে তাদের উদ্দেশ্যেই রয়েছে একটি ওয়ার মেমোরিয়াল। আমরা দাঁড়িয়ে আছি নাথুলায় ইন্দো বর্ডারের সামনে, ইন্দো চায়না বর্ডারের সামনে। আর এখানে রয়েছে একটা ওয়ার মেমোরিয়াল, মানে যেরকম থাকে শহীদদের স্মরণে একটা রয়েছে, সেই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। আর দেখো খুব ধীরে ধীরে কিন্তু ওপরে উঠতে হচ্ছে, তাই তাড়াহুড়ো না করে ধীরে ধীরেই ওপরে ওঠা ভালো। আর সাথে চকলেট আর কর্পূর রাখবে, যদি শ্বাসকষ্ট হয় তখন সেটা ইউজ করতে পারো। এখানেও কিন্তু কিনতে পাওয়া যাচ্ছে। আর যারা বয়স্ক মানুষ তারা বুঝে শুনে উঠো, কিন্তু আমার মনে হয় সবাই উঠতে পারবে, এমন কিছু টাফ ব্যাপার নয়। আমরা কিন্তু ধীরে ধীরে সিঁড়ি দিয়েই উঠছিলাম, কিন্তু দেখলাম সেখানে পড়ে গেছে বেশ লম্বা লাইন, কারণ অনেকেরই ওঠার পথে শ্বাসকষ্ট হচ্ছে, তাই লাইনটা এগাচ্ছিল খুব স্লথ গতিতে। তাই পাশ থেকেই আমরা উঠে এলাম উপরের দিকে। আর তোমাদের বন্ধু সঞ্জিত যত দুষ্টু বুদ্ধি, ওই যে আমার একটা ট্র্যাক রেকর্ড আছে না পড়ে যাওয়া, আমি পড়ে যাই কি যাই না সেইটা দেখার জন্য ক্যামেরাটা তাক করে রেখেছিল আমার দিকেই, কিন্তু আমি পাশ করে গেছি বস। দারুণ দৃশ্য, একদিকে ইন্ডিয়া এদিকে চায়না ফাটাফাটি। ওটা প্যাকেটের জায়গাটা চায়না বর্ডারে ইন্ডিয়া বর্ডারে ওই গেটটা রয়েছে, চলিয়ে যাও রাস্তা से दूर रही, चलिए साहब। নাথুলার ওপরে এসে কিন্তু ভিডিও করা যায় না। আমরা জাস্ট ইন্দো চায়না বর্ডারের ছোট্ট একটি ক্লিপস ক্যাপচার করেছি শুধুমাত্র তোমাদের জন্য।
জংখা থার্ড হাইয়েস্ট পিক, এখানে তার একটি রেপ্লিকা করা আছে আর জিনিসটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। আর এমনিতেও যা ঠান্ডা, আর আমরা যতটা উপরে এসছি সেটাও কিন্তু মানে আমাদের ক্ষেত্রে প্রথমবার আমরা নাথুলাতে, আর সেই মুহূর্ত তোমাদের কাছে। নাথুলা ঘোরা তো প্রায় শেষের মুহূর্তে, চারপাশটা একটু এক্সপ্লোর করে নিই, কারণ আমাদের সাথে যে বন্ধুরা এসছে তাদের দুজনের অলরেডি শরীর খারাপ লাগতে শুরু করেছে। আর এক দাদা গেছে নাথুলাটা দেখে আসছে, আর আমরা ঘুরে নিই একটু আশপাশটা। চলো ঘুরে দেখিয়ে দিই নাথুলার আশপাশটা কেমন। সত্যি এত সুন্দর জায়গা, তার উপরে রাস্তাটা দেখো নিট অ্যান্ড ক্লিন, মানে জাস্ট মনে হচ্ছে আজকের দিনটা এখানেই স্টে করে যাই। এই দিক দিয়ে হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এখানে হচ্ছে আমাদের ইন্ডিয়ার গেট, আর ওই সাইডে হলো চায়না গেট। দুটো একদম সামনাসামনি, কিন্তু বন্ধই থাকে, সাধারণ মানুষের জন্য এটা খোলা হয় না, আর্মিদের জন্য ওপেন করা হয় এই গেট দুটি। আমরা দাঁড়িয়ে আছি নাথুলার শেষ পয়েন্টে, এরপরে আর যাওয়া যাবে না হয়তো, কারণ কেউ যাচ্ছে না, আর এখানে একটা ব্ল্যাক বর্ডার করে দেওয়া হয়েছে, তাই আমাদের এখানটাতেই শেষ, এখানেই দাঁড়াতে হবে আমাদের। হঠাৎ করেই চোখে পড়লো দূরের একটি টাওয়ার, আর ওইটি কিন্তু চায়না পাহাড়। কি আশ্চর্য না, আমরা ইন্ডিয়ার মাটিতে দাঁড়িয়ে দেখে নিচ্ছি চায়নায় অবস্থিত একটি টাওয়ারকে। মানে কথায় বলে না, এই কূলে আমি আর ওই কূলে তুমি, মাঝখানে নদী ওই, আরে না, মাঝখানে বর্ডার পেরিয়ে যায়। ইন্দো চীনের অনেক লড়াইয়ের সাক্ষী কিন্তু এই নাথুলা। একসময় নাথুলা রেঙে উঠেছে মানুষের রক্তে, কিন্তু আজ সেটি একটি দর্শনীয় স্থান। আশপাশের বরফ দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম সামনের দিকে, আবার কখনো কখনো দাঁড়িয়ে পড়ে বরফের আনন্দও কিন্তু নিতে ভুললাম না। চারপাশের যে অসাধারণ সিনিক বিউটি রয়েছে তার আনন্দও কিন্তু আমরা উপভোগ করলাম একদম চেটে পুটে। আমাদের মতো কিন্তু অনেকই বরফ প্রেমী বা বরফ পাগল টুরিস্ট দাঁড়িয়ে পড়ছিল বরফ দেখে, কারণ এই বরফ নিয়ে খেলার মজাটাই আলাদা। আর আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য সেটা ছিল অসাধারণ। নতুন বাবা মন্দিরকে একপাশে রেখে আমরা চললাম ওল্ড বাবা মন্দিরের উদ্দেশ্যে। অবশ্যই যাওয়ার পথে এখানেও আসবো, কিন্তু তার আগে দর্শন করে নেব আমাদের পুরনো বাবা মন্দিরে, কারণ সেখানে যেতে লাগবে বেশ অনেকটা সময়। তাই যদি আমরা এখানেই দাঁড়িয়ে পড়ি প্রথমেই, তাহলে কিন্তু ওইখান থেকে ঘুরে আসার সময় অন্ধকার হয়ে যাবে। আর সন্ধে 5টার পর ইস্ট সিকিমে কিন্তু ট্যুরিস্টদের থাকতে দেওয়া হয় না, তার আগেই ট্যুরিস্টদের চেকপোস্ট ক্রস করে বেরিয়ে আসতে হয়। সেই কারণে আমরা আগে চললাম ওল্ড বাবা মন্দিরে। ফিরতি পথে ঘুরে নেব এলিফ্যান্ট লেক, ছাঙ্গু, আর অবশ্যই নতুন বাবা মন্দির। তাহলে চলো ঘুরে দেখে আসি ওল্ড বাবা মন্দিরটি। এখন কিন্তু আমরা পাশে দেখতে পাচ্ছি এলিফ্যান্ট লেক, আর এটির কি বৈশিষ্ট্য অবশ্যই আসার পথে দেখাবো, আর কিছুটা সময় অবশ্যই এখানে দাঁড়িয়ে উপভোগ করে নেব এর নৈসর্গিক সৌন্দর্য। ইস্ট সিকিমের সবথেকে হাইয়েস্ট পিকগুলো ঘুরে দেখছি আমরা। এখানে কিন্তু অনেক সময় অক্সিজেনের অভাব দেখা দিতে পারে, তাই অনেকে শরীর খারাপও হয়ে যায়। যেমন আমাদের টিমের ছোট্ট সদস্য মনশ্রী, ও কিন্তু অসুস্থ হয়ে পড়েছিল, বারবার বমি হচ্ছিল ওর, আর শ্বাসকষ্টও হচ্ছিল। এই জন্য কিন্তু তোমরা কর্পূর আর চকলেট ক্যারি করবে নিজেদের সঙ্গে, বা ওখান থেকেও কিনে নিতে পারো। আমরা যাচ্ছি বাবা মন্দিরের পথে। বরফ পেলাম না তো কি হলো, পেছনে পেয়ে গেছি কাঞ্চনদাকে। কি অসাধারণ দৃশ্য, আর মেঘগুলো যেন একদম কুচনো বরফ, দারুণ।
আমরা এসে গেছি পুরনো বাবা মন্দিরে। এখানে কিন্তু একটি গল্প রয়েছে। একজন সেনা যার নাম ছিল হরভজন সিং, তিনি এখানে দেশের স্বার্থে পাহারা দিচ্ছিলেন আমাদের দেশকে শত্রুদের হাত থেকে। কিন্তু একদিন তিনি হঠাৎ করেই গায়েব হয়ে যান, কিন্তু তাকে আর পরবর্তীকালে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু সবাই বলে এখনও নাকি তার আত্মা এখানেই আছেন আর রক্ষা করে চলেছে আমাদের দেশকে। অবশ্যই তার জন্য একটা স্যালিউট। আর সেই মুহূর্ত থাকবে তোমাদের জন্য, চলো ঘুরে দেখে নিই। আমার কিন্তু সারা রাস্তা একটুও অসুবিধা হয়নি, কিন্তু বাবা মন্দিরে এসে আমার যেন শরীরটা হালকা খারাপ লাগছিল। আমার নিঃশ্বাসের শব্দ শুনেই সেটা তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। আমরা এখন দাঁড়িয়ে আছি বাবা হরভজন সিং এর দরবারের সামনে। এটাই কিন্তু ছিল ওনার বেস ক্যাম্প। একজন সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার কাহিনী লুকিয়ে রয়েছে এখানে। সেনা জওয়ানদের জীবন কতটা কঠোর সেটা কিন্তু এখানে প্রবেশ করেই আমরা বুঝতে পারলাম। উনি কিন্তু এই বেস ক্যাম্পে একাই থাকতেন। আর দেখতে পাচ্ছ কত ছোট্ট জায়গা আর কত সরু রাস্তা, দুজন মানুষ পাশাপাশি যেতে পারছে না এখান থেকে। আর উনি থাকতেন এখানে, পাহারা দিতেন আমাদের দেশকে সর্বক্ষণ। ওনার প্রত্যেকটা জিনিস অর্থাৎ ব্যবহৃত প্রত্যেকটা জিনিস রয়েছে এখানে। ওনার কাপড়, জামা, খাট, বিছানা, এমনকি ওনার ব্যবহৃত চশমাটিও রয়েছে এখানে। এখানে লুকিয়ে রয়েছে এক সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার কাহিনী। আর ওনার ছবিটা সত্যি কি জীবন্ত, দেখে মনে হচ্ছিল উনি যেন আমাদেরকেই দেখছেন, দেখতে পাচ্ছেন আমাদের অন্তরাত্মা। আমরা কি ভাবছি না ভাবছি, আবার আমাদের মনে সৎ কোনো চিন্তা ভাবনা খেলা করে বেড়াচ্ছে না অসৎ কিছু, সবকিছুই যেন উনি দেখছেন, কোনো কিছু ওনার দৃষ্টি এড়াচ্ছে না। এখানে প্রত্যেকটা জিনিসে রয়েছে বাবা হরভজনজির ছোঁয়া, কারণ এই প্রত্যেকটা জিনিসই ওনার ব্যবহৃত। কি অসাধারণ একটি সময় কাটালাম আমরা এখানে। এখানে প্রবেশ করতে কোনো কিন্তু টিকিট লাগে না, শুধু লাগে মনে একটুখানি ভক্তি আর বিশ্বাস। অনেকেই মনে করেন এখানে নাকি বাবার কাছে যা মনস্কামনা চাওয়া হয় সেটা যদি সৎ হয় অবশ্যই তা পূরণ করেন বাবা হরভজনজি। আমরাও ঘুরে দেখে নিলাম আশপাশটা, আর সেই মুহূর্ত ভাগ করে নিলাম তোমাদের সাথে। তোমরা যদি ইস্ট সিকিমে আসো তবে কিন্তু অবশ্যই পুরনো বাবা মন্দির ঘুরে যেতে ভুলো না। এক অসাধারণ অভিজ্ঞতা অপেক্ষা করে রয়েছে তোমাদের জন্য এখানে। কথা দিলাম ভালো লাগবে। আর এখানের আশপাশের যে দারুণ সৌন্দর্য রয়েছে সেটাকে তো আর কি বলবো, সেই সৌন্দর্য মন কেড়ে নেবে তোমাদের। আর বুঝতে পারবে একজন সেনানী কিভাবে আমাদের এবং আমাদের দেশকে রক্ষা করে চলেছে প্রতিনিয়ত। তার জীবন কতটা কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়েও সে নিজের কর্তব্যে অচল থাকে। নিজের পরিবার, পরিজন, কাছের মানুষ সবাইকে ছেড়ে সে নিজের জীবনটাকে উৎসর্গ করে দেয় দেশ এবং দেশবাসীর জন্য। তাদের জন্য রইল আমাদের স্যালিউট এবং অনেক অনেক কৃতজ্ঞতা আমাদের নিশ্চিন্তে জীবন যাপন করতে দেওয়ার জন্য। আপনারা না থাকলে আমরা সত্যি এতটা নিরাপদে নিজেদের দিনগুলো কাটাতে পারতাম না। এটি হলো বাবা হরভজন সিং এর অফিস। এখানে বসেই কিন্তু উনি নিজের প্রতিদিনের কাজকর্ম করে নিতেন। আমরা ঘুরে দেখে নিলাম প্রত্যেকটি জায়গা আর অনুভব করলাম
তার অস্তিত্ব। কথায় আছে উনি নাকি এখনো নিজের দেশ এবং দেশবাসীদেরকে রক্ষা করে চলেছেন, আর সেটি যে সত্যি সেটা তোমরা এখানে এলেই বুঝতে পারবে আর অনুভব করে নিতে পারবে ওনার সূক্ষ্ম উপস্থিতি। অসম্ভব ভালো লাগলো এই জায়গাটি ঘুরে দেখে, আর এটিকে রক্ষণাবেক্ষণও করা হচ্ছে খুব সুন্দর করে। দেখতে আমরা কিন্তু এখানে একটুখানি ছোট্ট করে টিফিন করে নিলাম। এখানে যেমন টেস্টি কফি হয়েছে তেমন টেস্টি হয়েছিল ম্যাগিটা, আর সবই কিন্তু বেশ রিজনেবল প্রাইসে। তোমরা যদি দুপুরের লাঞ্চটা এখান থেকে করে নিতে চাও, দুপুরবেলার লাঞ্চ, তাহলে অবশ্যই এখানে করে নিতে পারো। এখানে কিন্তু পিৎজা, মোমো সবই পাবে রিজনেবল প্রাইসে, কারণ বাইরের দোকানগুলোতে প্রচুর দাম, কিন্তু এখানে কিন্তু সেটা নয়। চেষ্টা করবেন এই বাবা মন্দিরে, মানে পুরনো বাবা মন্দিরে চলে আসার, কারণ এখানেই কিন্তু মেন বাবা হরভজন সিং এখানেই কিন্তু ছিলেন। এটা ছিল ওনার অফিস, আর ওপরটা ছিল বেস ক্যাম্প। সেইটা ঘুরে দেখার যে রোমাঞ্চ সেটা কিন্তু আলাদা। আর একজন মানুষ কিভাবে দেবতা হয়ে উঠলেন আর এখনও কিভাবে আমাদের রক্ষা করে চলেছেন, সেটা এখানে না এলে কিন্তু ফিল করতে পারবেন না। অসাধারণ এক অভিজ্ঞতা সঞ্চয় করে এগিয়ে চললাম সামনের দিকে, কারণ এখনো অনেক স্পট আমাদের ঘুরে দেখা বাকি। আর যারা কিনা লাঞ্চটা করে নিতে চাও তারা কিন্তু অন্য কোনো দোকানে লাঞ্চ না করে বাবা মন্দির সংলগ্ন ক্যান্টিনেই নিজেদের লাঞ্চটা সেরে নিতে পারো। হঠাৎ করেই আমাদের গাড়িটাকে একটু দাঁড়াতে বলা হলো, কারণটা ওই একটি, যেটি হলো প্রাকৃতিক সৌন্দর্য। যাওয়ার পথে এই স্পটে দাঁড়িয়েই উপভোগ করে নিয়েছিলাম কাঞ্চনজঙ্ঘার অসাধারণ রূপ। আবারও দাঁড়িয়ে পড়লাম সেখানেই। এখন কাঞ্চনদাকে দেখা যাচ্ছে খুব হালকা করে, সেই রূপটাও তুলে ধরলাম তোমাদের কাছে। বাবা মন্দির থেকে ফেরার পথে আবারও একবার পজ নিয়ে নিলাম, কারণ দেখতেই পাচ্ছ জাস্ট ভিউটা। পেছনে কাঞ্চনজঙ্ঘা এখন আগের মতো অতটাও পরিষ্কার লাগছে না, তবু ভিউটা কিন্তু অসাধারণ। আর বরফ কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তো একটু না দাঁড়ালে মন তো ভরবে না। আর সেই মুহূর্ত রইল তোমাদের জন্য। সামনে বরফ দেখে আর কাহাতক নিজেকে আটকে রাখা যায়। আমিও কিন্তু আর নিজেকে আটকে রাখতে পারলাম না, শুরু করে দিলাম বরফ নিয়ে খেলা। বরফ নিয়ে কিন্তু আমরা দারুণ মজা করেছি, শুধু আমি নয়, আমরা সবাই। আর সেই মুহূর্ত রইল তোমাদের জন্য। দেখে নাও আমাদের বরফ খেলার এক ঝলক। হ্যাঁ, স্লো মোশনে। বরফ নিয়ে ছোড়াছুড়ি করে খেলার পর চলে এসেছি আমরা এলিফ্যান্ট লেকের সামনে। আর দেখতেই পাচ্ছ এলিফ্যান্ট লেক। ওই সামনের দিকটা হলো হাতির মাথা এবং সুর, আর পেছনের দিকটা হলো পুরো বডিটা, আর এই দিকটা পা। একটু কিন্তু কল্পনা জগতের মানুষ তোমাকে হতে হবে, তাহলেই তোমার চোখের সামনে ফুটে উঠবে সম্পূর্ণ এলিফ্যান্টের একটা ছবি। দারুণ দেখতে, আর কল্পনা নিয়ে দেখলে তো মনেই হবে একদম এলিফ্যান্ট সামনে এসে দাঁড়িয়েছে। মানে আপনাদের ডান দিকে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে মাথা, আর বাঁ দিকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পিছনের দিকটা। আর লেকের মধ্যে দেখতে পাচ্ছেন বরফ পুরো জমে গেছে। ছাঙ্গু লেকে বরফ দেখি তো কি হয়েছে, এলিফ্যান্ট লেকে বরফ আমরা দেখেছি। আর চারিদিকে বরফে বরফ, আলাদাই এক সৌন্দর্য। কথা দিয়েছিলাম ফেরার পথে কিছুটা সময় কাটিয়ে নেব এলিফ্যান্ট লেকে।
সেই কথা কিন্তু অক্ষরে অক্ষরে পালন করেছি আমরা। এইবারের ডেস্টিনেশন হলো নতুন বাবা মন্দির। ঘুরে দেখে নেব নতুন বাবা মন্দিরটিও, আর সেই মুহূর্ত অবশ্যই ভাগ করে নেব তোমাদের সাথে। তোমরা যারা ইস্ট সিকিমে ঘুরতে আসবে তারা কিন্তু পুরনো বাবা মন্দিরের সাথে সাথে নতুন বাবা মন্দিরটাও অবশ্যই ঘুরে দেখবে। দুটোই কিন্তু অসাধারণ সুন্দর, আর আশা করি তোমাদের ভালো লাগবে। চলো ঘুরে দেখে নেওয়া যাক। কথা বলতে বলতেই চলে এলাম আমরা নতুন বাবা মন্দিরে। এখানে কিন্তু কার পার্কিং এর জন্য সুবন্দোবস্ত রয়েছে, আর ঘুরে দেখতে কোনো টিকিট লাগে না। তাহলে চলো ঘুরে দেখে আসা যাক। আমরা চলে এসেছি নতুন বাবা মন্দির। আমরা আগে যেটা দেখে এলাম সেটা কিন্তু হচ্ছে আসল বাবা মন্দির। ওখানেই ছিলেন বাবা হরভজন সিং, কিন্তু এখানে একটি রেপ্লিকা তৈরি করা হয়েছে ওই বাবা মন্দিরের মতন করেই, কারণ সবাই তো ওপরে উঠতে পারে না, ওটা অনেকটাই উঁচুতে, সেই কারণে এখানে কিন্তু আপনারা আসতে পারেন। আমরা যদিও দুটোই ঘুরে নিলাম আর মুহূর্ত শেয়ার করলাম তোমাদের সাথে। এই হচ্ছে নতুন বাবা মন্দির। আমরা দাঁড়িয়ে আছি বাবা জি হরভজন সিং এর মূর্তি রয়েছে, আর অবশ্যই খুব সুন্দর করে সেটি সাজানো, আর মেনটা রয়েছে ওপরে। এখানে হচ্ছে হরভজন সিং জির মানে বাবাজির সময়কার ছবি। বাবাজিকে তো অবশ্যই দেখতে পাচ্ছেন তোমরা, ছবিটা রয়েছে। এই হচ্ছে বাবাজি, তার ব্যাটালিয়ন। এখানেও বাবাজির অনেক জিনিস রয়েছে। এখানে স্পিরিচুয়াল ওয়াটার, অনেকেই কিন্তু মানত করে এখানে বাবাজির সামনে জল রেখে গেছে। বাবাজির সম্বন্ধে কিন্তু এখানে অনেক কিছুই লেখা রয়েছে। তোমরা যারা বাবাজি সম্বন্ধে জানতে চাও তারা কিন্তু এই জায়গাটা পজ করে পড়ে নিতে পারো। আর আশেপাশের সৌন্দর্য দেখতেই পাচ্ছ কি অসাধারণ। এখানেও কিন্তু ক্যান্টিন রয়েছে। যারা কিনা এখানে এসে লাঞ্চ করতে চাও তারা কিন্তু এই ক্যান্টিনে অবশ্যই নিজেদের লাঞ্চটা করে নিতে পারো। আশপাশের দোকানগুলোর থেকে এখানকার খাবার কিন্তু বেশ ভালো, তার উপরে পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশ পকেট ফ্রেন্ডলিও। আমরা কিন্তু এখানেই দুপুরের লাঞ্চটা করেছিলাম। मैं सूबेदार सतीश कुमार 13 मार्च थानपुर पटेल बाबा मंदिर में आप सभी का हार्दिक स्वागत एवं अभिनंदन करता हूँ। साहब का जन्म 30 अगस्त 1946 में हुआ। 1966 में साहब पंजाब रेजिमेंट में भर्ती हुए। 1968 में साहब 23 पंजाब में अपने कार्य की शुरुआत की, जो कि पूर्व सिक्किम में तैनात थी। 4 अक्टूबर 1968 को साहब घोड़े का काफिला लेके तुगलका से डोंगे जा रहे थे। साहब का अचानक पैर फिसला, वो एक नाले में जा गिर पड़े। पानी का तेज भाव होने के कारण साहब का पार्थिव शरीर घटना स्थल से 2 किलोमीटर दूर बह के चला गया। साहब अपने साथियों के सपने में आए कि मंदिर की स्थापना की जाए। यहाँ से 9 किलोमीटर दूर बाबा जी का पुराना मंदिर बना हुआ है। इस मंदिर की स्थापना 1982 में हुई, ताकि किसी को आने जाने में दिक्कत ना हो, किसी टूरिस्ट को कोई परेशानी ना आए। बर्फबारी के कारण ये रास्ता आगे ब्लॉक हो जाता है, इसलिए इस मंदिर की स्थापना यहाँ पे की गई। इस मंदिर की बहुत सी मान्यता है। अगर किसी को कमर से ऊपर कोई शारीरिक बीमारी है तो यहाँ से पानी की बोतल लेके जाएं, 21 दिन पानी पीने से वो बीमारी दूर हो जाती है। अगर किसी को कमर से नीचे कोई शारीरिक बीमारी है तो यहाँ से चप्पल लेके जाएं, 21 दिन चप्पल पहने, 21 दिन के बाद वो चलते पानी में बांधे। 21 दिन तक कोई भी नॉनवेज और ड्रिंक का सेवन ना करे। घर की नकारात्मक ऊर्जा को दूर करने के लिए प्रसाद, अगर किसी की एनीबॉडी कोई विश है वो लिखना चाहता है तो डायरी में लिखा जाता है और बाबा जी के ऑफिस में रखा जाता है, वो विश पूरी हो जाती है। ऐसी इस मंदिर की मान्यता है। बाबा जी का लिविंग रूम है। बाबा जी को सुबह 4 बजे गर्म पानी और चाय दिया जाता है। 7 से 8 के बीच में बाबा जी को ब्रेकफास्ट दिया जाता है। 8 से 8:30 बजे के बीच में बाबा जी को ऑफिस में लाया जाता है। बाबा जी ऑफिस में 12:40 तक बैठते हैं।
12:45 पर बाबा जी को फिर लिविंग में लाया जाता है। 1 से 1:30 बजे के बीच में बाबा जी को लंच दिया जाता है। 2 बजे बाबा जी को चाय दिया जाता है। 5 बजे बाबा जी का पूजा पाठ और अरदास किया जाता है, ताकि दिन भर में हमारे से कोई गलती होती है तो इसकी माफ़ी मांगते हैं, ताकि हमारे से कोई गलती ना हो। थैंक यू सर। थैंक यू सर, थैंक यू सर। सर हमारा सर এটা আমরা কোথায় যাচ্ছি? আচ্ছা, শিব মন্দির। মনোজদাও আসছে। হ্যাঁ, ভিডিও করছো তো? মানে আমার কথা উঠছে? গুড গুড। ওপরে রয়েছেন বাবা মহেশ্বর, আর আমরা যাচ্ছি তারই দর্শনে। আর বাবা মহেশ্বর যেহেতু রয়েছেন কৈলাসে, পেছনটা পুরো বরফে ঢেকে রয়েছে। হর হর মহাদেব। নতুন বাবা মন্দিরের অপোজিটেই রয়েছে কিন্তু একটি ভোলা মহেশ্বরের মন্দির। আমরা চললাম এখন সেখানেই বাবার দর্শন করে নিতে। হাঁপিয়ে গেছি। আমরা বাবা হরভজন সিংজির জীবনী শুনে নিলাম এক সেনানী দাদার মুখ থেকে, আর সেই মুহূর্ত অবশ্যই ভাগ করে নিয়েছি আমরা তোমাদের সাথে। তোমাদের যাদের নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে বা উঁচুতে বেশি উঠতে চাও না, তারা কিন্তু এই মন্দিরটা স্কিপ করে যেতে পারো, কারণ মন্দিরটি বেশ উঁচুতে আর রাস্তাটাও কিন্তু বেশ এবড়ো খেবড়ো এবং চড়াই। কিন্তু যদি ভগবানের নাম নিয়ে একটু কষ্ট সহ্য করে চলে আসতে পারো উপরে, তাহলে পেয়ে যাবে বাবা মহেশ্বরের দর্শন। তার সাথে উপরি পাওনা রইল এই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যটি। এখান থেকেই দেখা যাচ্ছে নতুন বাবা মন্দিরটি, কি অসাধারণ লাগছে। তার সাথে সুন্দর লাগছে আমাদের জাতীয় পতাকাটিকে, সগর্বে উড়ে চলেছে সেটি। বারবার হাঁপিয়ে পড়ছিলাম এই মন্দিরে উঠতে গিয়ে, কিন্তু যদি না উঠতাম মিস করে যেতাম এই অসাধারণ দৃশ্যপটটি। তার উপরে বাবা ভোলেনাথেরও দর্শনটা অপূর্ণই থেকে যেত। কি অসাধারণ সৌন্দর্য, তাই না? এখানেই তো থাকেন বাবা মহেশ্বর। এই জায়গাটি বাবা ভোলানাথেরই থাকার আদর্শ স্থান। দেখতে পাচ্ছ, বরফ জমে রয়েছে আশপাশে, আর মানুষজনের উত্তেজনা দেখো, তারা উঠে গেছে আরো উপরে, টপ অফ দ্য টপে। দেখতে দেখতে আমাদের ঘোরা প্রায় শেষের মুখে। মন্দির দর্শনও শেষ, আবার নতুন বাবা মন্দিরও ঘোরা হয়ে গেছে আমাদের। এইবারের একদম শেষ ডেস্টিনেশন হলো ছাঙ্গু লেক। এগিয়ে যাব আমরা সেই দিকে। রওনা দিয়ে দিয়েছি ছাঙ্গু লেকেরই উদ্দেশ্যে, আর তার পাশে সঙ্গী হলো এই অসাধারণ পাহাড়িয়া পথ। পাহাড়ের আঁকে হারিয়ে যাচ্ছিলাম আমরা। ভাবতেই খারাপ লাগছিল যে আমাদের আজকের ইস্ট সিকিম ভ্রমণ প্রায় শেষের পথে। মনটা যেন একটু খারাপ হয়ে গেল। সুন্দর সময়গুলো কত তাড়াতাড়ি ফুরিয়ে যায়, আমাদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। পাহাড়ের আঁকে বাঁকের সৌন্দর্য বারবার মুগ্ধ করছিল আমাদের, আর যেটা আমাদের মুগ্ধ করবে সেটা কি করে তোমাদের সাথে ভাগ করে নেব না? সেটাও কি কখনো হতে পারে? হতে পারে না। তার প্রমাণ হলো এই সামনের সুন্দর দৃশ্যপটগুলি। কি অসাধারণ সুন্দর, তার উপরে কনকনে ঠান্ডা, আবার গনগনে রোদ। এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আর অসাধারণ পরিবেশের মধ্যে বিরাজ করছিলাম আমরা।
আমাদের ড্রাইভার দাদার কথাই কিন্তু হয়েছিল সত্যি। পাহাড়ের নিচের দিকে বৃষ্টি আর মেঘলা আকাশ থাকলেও আমাদের পাহাড়ে ওঠার সঙ্গে সঙ্গেই দেখা পেয়েছিলাম সূর্যি মামার। আর আশপাশটা ছিল কিন্তু প্রচন্ড রোদ, তা বলে ঠান্ডা কিন্তু এক চুলো কম ছিল না। কনকনে ঠান্ডা, গনগনে রোদ, এ এক অসাধারণ পরিবেশ, যা কিনা আমরা আগে কখনো কল্পনাই করতে পারিনি। পাহাড়ের ওপর দিককার ওয়েদার পরিষ্কার থাকার জন্য আমরা কিন্তু প্রচুর পরিমাণে বরফ পাইনি, কিন্তু গ্যাংটকে আজ ছিল বৃষ্টি আর মেঘলা ওয়েদার, তাই কিছুটা বরফ আমাদের ভাগ্যে জুটেই গেছে। আমাদের ড্রাইভার দাদা বললেন গতকালও উনি টুরিস্ট নিয়ে এসেছিলেন ইস্ট সিকিমে, কিন্তু তাদের ভাগ্যে জোটেনি এক ফোঁটাও বরফ, কারণ গতকাল আমাদের গ্যাংটকের ওয়েদারও ছিল একদম ক্রিস্টাল ক্লিয়ার। যাই হোক, কথা বলতে বলতেই আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের শেষ ডেস্টিনেশনে, যেটি হলো ছাঙ্গু লেক। চলো ঘুরে দেখে নিই ছাঙ্গু লেকটি। কথা দিলাম দারুণ মজা করে নেব আমরা এখানে, আর সেই মজাদার মুহূর্তগুলো অবশ্যই ভাগ করে নেব তোমাদের সাথে, তাই সঙ্গে থাকো। আমরা দাঁড়িয়ে আছি এখন ছাঙ্গু লেকে, আর দেখতেই পাচ্ছ কি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। এখানে তোমরা ইয়াক রাইডও করে নিতে পারো। যদি ইয়াকের সাথে জাস্ট একটা সেলফি নিতে চাও তাহলে লাগবে 100 টাকা, আর যদি ইয়াক রাইড করতে চাও তাহলে পড়বে 650। হ্যাঁ সরি, আমি একটু গুলিয়ে ফেলছিলাম, 650 টাকা মানে 650। তো এবার ডিপেন্ড করছে তোমাদের উপরে, ঘুরে দেখবে না জাস্ট সেলফি তুলবে। চলো দেখে নিই ছাঙ্গু লেকের সৌন্দর্য। ছাঙ্গু লেকের সৌন্দর্য এতটাই ফাটাফাটি যে ইয়াকও বলছে কিন্তু আই লাভ ছাঙ্গু। দেখো কেমন গোল গোল চোখ করে তোমাদের সবাইকে দেখছে, আর চারপাশের পাহাড়ে দেখো পুরো বরফ পড়ে আছে। আর একটু যদি বরফ পড়তো তাহলে কিন্তু এইসব জায়গাতেও পুরো বরফে ভর্তি হয়ে যেত, কিন্তু আমাদের ব্যাড লাক, সেরকম একটা বরফ না পেলেও যতটা পেয়েছি ততটাই কিন্তু ফাটাফাটি। এখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে প্রচুর ইয়াক, তোমরা কিন্তু ইয়াক রাইড করে নিতে পারো, কিন্তু আমি তো ভীতু মানুষ, তাই ইয়াকের ধারে কাছেও যাইনি। আমি পশু পাখিকে সত্যি দূর থেকেই আদর করতে ভালোবাসি, কাছে যেতে পছন্দ করি না। কিন্তু আমাদের ছোট্ট মনশ্রী, তার কিন্তু সাহস প্রচন্ড, সে আকুত ভয় হয়ে ইয়াক রাইড করে নিয়েছে। সেই মুহূর্ত রইল তোমাদের জন্য। আজকের মতো আমাদের ঘোরা কমপ্লিট। ছাঙ্গু লেকে বেশ কিছুটা সময় কাটিয়ে নিলাম আমরা। এরপরে চললাম সেই দোকানের উদ্দেশ্যে যেখানে কিনা খাওয়ার কথা দিয়ে এসেছিলাম আমরা। আমাদের আজকের কিন্তু সাইট সিন কমপ্লিট হয়ে গেছে, আর এখন চলছে লাঞ্চ করা। লাঞ্চটা তোমরা কিন্তু আগে থেকে দোকানে বলে গেলে তবেই কিন্তু সুবিধা হবে, নইলে কিন্তু পরের দিকে লাঞ্চ নাও পেতে পারো। তো আমরা অবভিয়াসলি ম্যাগি দিয়ে লাঞ্চ করছি, তার সাথে নিয়ে নেব মোমো। এবারে চলো, সাইট সিন তো কমপ্লিট, ঘুরে দেখব গ্যাংটক শহর, তাই সঙ্গে থাকতে হবে, পাশে থাকতে হবে, এক্সপ্লোর করতে হবে। তোমাদের বন্ধু সঞ্জীব আর আমি কিন্তু লাঞ্চটা সেরে নিয়েছিলাম আর্মি ক্যান্টিনেই, কিন্তু ওই সময় মনশ্রীর শরীরটা খারাপ থাকায় মনজদা আর বৌদি লাঞ্চ সেরেছিল সেই দোকানটিতে। আর এক কথায় বলতে পারি ওই দোকানের খাবার কোয়ালিটির থেকে 1000 গুণে বেটার খাবার আমরা খেয়েছি আর্মি ক্যান্টিনে, আর দামটাও ছিল অনেকটাই তফাৎ। আর্মি ক্যান্টিনের দাম ছিল অনেক রিজনেবল। যাই হোক, আজকের ব্লগটা প্রায় শেষের মুহূর্তে চলে এসেছে। আমরা ফিরে পড়েছি গ্যাংটকে, কিন্তু গ্যাংটকে হচ্ছে বৃষ্টি, তাই বেশিক্ষণ আমরা ম্যাল রোডেও হেঁটে বেড়াতে পারিনি। আশপাশটা একটু ঘুরেই ফিরে গিয়েছিলাম হোটেলে।
তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা অনেকটাই লম্বা হয়েছে, আশা করি তোমরা স্কিপ করোনি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।